মধ্যপ্রাচ্য কেন সবসময় অস্থিতিশীল? এই প্রশ্নটা প্রায় আমাদের সকলের মনে মনে আসে। কিন্তু আমরা যদি চিন্তা করি যে এইখানে কোন বিষয়গুলো খুব বেশি রিলেটেড, প্রথমত একটা বিষয় আমাদের বোঝার প্রয়োজন রয়েছে যে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ এই অঞ্চলে কিন্তু বসবাস করে। সেখানে কুর্দ, খ্রিস্টান, মুসলিমদের মধ্যে শিয়া, সুন্নি থেকে শুরু করে অনেকেই রয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে অটোমান সাম্রাজ্য, যেটা প্রায় ১৩০০ শতক থেকে বিংশ শতাব্দী পর্যন্ত সেখানে দোর্দণ্ড প্রতাপে শাসন করে গেছে। তাদের পতনের পর রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আরেকটা বিষয় রয়েছে যে আমাদের এই গত শতাব্দীর প্রথম দিকেই ব্রিটিশ, ফ্রান্স থেকে পরবর্তীতে জার্মানি, তারা ইউএসএ, তারা মূলত ধীরে ধীরে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলোর উপর করায়ত্ত স্থাপন করে। গত শতাব্দীর প্রথম দিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেলের খোঁজ পাওয়া যায়, এটাও আরেকটা বড় ধরনের কারণ। ইউরোপের সাথে এশিয়ার যোগাযোগ স্থাপনের জন্য ইউরোপের দেশগুলো সুয়েজ ক্যানেল স্থাপন করে, এছাড়া পরবর্তীতে হরমুজ প্রণালীর বিষয়টি তো রয়েছে। এই কারণগুলো মূলত আইডেন্টিফাই করা যায় এই অস্থিতিশীলতার কারণ হিসেবে। প্রথমেই এখন যদি আসি যে বিভিন্ন জাতিগত যে ভেদাভেদ রয়েছে মধ্যপ্রাচ্যে, বিভিন্ন এথনিক গ্রুপের মানুষ, ধর্মের মানুষ এই অঞ্চলে বসবাস করে, যদিও তাদের ইতিহাস এবং অনেকের ক্ষেত্রে ধর্ম এবং সংস্কৃতি প্রায় একই। আমরা যদি গত ১.৫ বছরে বিশ্লেষণ করি, দেখব যে সেখানে শুধু ইসরায়েলের বিভিন্ন হামলার কারণে ৫১,০০০-এরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। আবার আমরা যদি দেখি যে সেখানে যুদ্ধগুলোর অবস্থা, বলা যায় যে আরব ইসরায়েল যুদ্ধ, যেটা ১৯৪৮ থেকে ৪৯ পর্যন্ত, এছাড়া রয়েছে ইরাক ইরান যুদ্ধ, ইরাক কুয়েত যুদ্ধ, বা সেখানে সিরিয়া কেন্দ্রিক অন্যান্য যে যুদ্ধগুলো একের পর এক চলেই যাচ্ছে। এখন অটোমান সাম্রাজ্যের যেই পতন, সেটার আগে যদি বলতে চাই, এই যে জাতিগত ভেদাভেদ, সেখানে একটা সময় কিছু কিছু দেশে খ্রিস্টানদের প্রাধান্য ছিল, মুসলিমদের তো প্রাধান্য রয়েছে। মুসলিমদের আবার দুটো ভাগ রয়েছে, শিয়া এবং সুন্নি। তাদের এই জাতিগত ভেদাভেদের কারণে বিভিন্ন ধরনের সমস্যায় তারা বিভিন্ন সময় জড়িয়ে পড়েছে, এবং পশ্চিমা শক্তি সেই সুযোগটি নিয়েছে মূলত তাদের খনিজ সম্পর্কে আহরণ করার জন্য। এখন যদি আমরা বলতে চাই যে অটোমান সাম্রাজ্যের যেই পতন রয়েছে, সেখানে দেখা যায় যে ১৩০০ থেকে বিংশ শতাব্দী পর্যন্ত তারা দোর্দণ্ড প্রতাপে সেখানে রাজত্ব করেছে। মূলত ১৭শো শতাব্দীর দিকে ছিল তাদের খুব ভালো একটা রমরমা অবস্থা। আমরা সম্রাট সুলেমানের সময় দেখেছি যে তারা বিশ্বের বা বিভিন্ন ধরনের অঞ্চলগুলোকে ধীরে ধীরে করায়ত্ত করেছে। এর মধ্যে ইউরোপের কিছু অংশ, আফ্রিকার কিছু অংশ এবং এশিয়ারও কিছু অংশ কিন্তু রয়েছে। এই যে অবস্থা, তার একটা সময় গত শতাব্দীর প্রথম দিকে, প্রথম বিশ্বযুদ্ধে আস্তে আস্তে তারা অটোমান সাম্রাজ্যের যে সম্রাট, তারা ফিল করতে থাকে যে ব্রিটেন সহ অন্যান্য ইউরোপের দেশগুলো ধীরে ধীরে হয়তো তাদেরকে কোণঠাসা করে ফেলতে পারে। যার ফলশ্রুতিতে প্রথম বিশ্বযুদ্ধে তারা ব্রিটেনের বিপরীত অবস্থান নেয়, এবং যে অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং যে অ্যালাই জার্মানি ছিল, তাদের সাথে তারা যোগদান করে। এই যে এই সাম্রাজ্যের পতন, সেই পতনের পরই কিন্তু ধীরে ধীরে এই রাষ্ট্রগুলো বিভক্ত হতে থাকে। ব্রিটিশ এবং পরবর্তীতে ফ্রান্স, তারা মিলে এই রাষ্ট্রগুলো কিভাবে বিভক্ত হবে সেই জায়গাগুলো নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে, এবং সেই জায়গায় দেখা যায় যে জাতিগত ভেদাভেদের বিষয়টা তো রয়েছে। এই যে ব্রিটিশ ফ্রান্সের এই করায়ত্ত করা এবং ধীরে ধীরে তাদের সেখানে সেই এগিয়ে আসা রাষ্ট্রগুলোর মধ্যে এই বিভেদগুলোকেও কিন্তু তারা মোটামুটি জিয়ে রাখে। ১৯০৮ সালের দিকে আমরা দেখি যে ইরানে তেলের খোঁজ পাওয়া যায়, এবং সেখানে ব্রিটেন খুব ইন্টারেস্টেড হয়ে ওঠে এই তেল আহরণের জন্য বা এই তেল সংগ্রহের জন্য ইরানের কাছ থেকে। এর পূর্বে যুক্তরাষ্ট্র থেকে মূলত ব্রিটেন তেল আহরণ করত, কিন্তু সেখানেও তাদের বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল। যখন ইরানের উপর এই ধরনের একটা বিষয় বা তেল প্রাপ্তির বিষয় থাকে, তারা কিন্তু ইরানের উপর ধীরে ধীরে করায়ত্ত করার চেষ্টা করে। পরবর্তীতে আমরা দেখি যে সৌদি আরবিয়ার সাথে খুব ভালোভাবে
ইউএস এর একটা খুব ভালো ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়, তারপরে আমরা দেখি যে সিরিয়ার সাথে রাশিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এই পশ্চিমা বিশ্বের দেশগুলো চেয়েছে তাদের খনিজ এবং এখানকার যেই ধরনের সুবিধাগুলো নেয়ার জন্য যে শাসক গোষ্ঠী রয়েছে তাদেরকে তাদের করায়ত্ত রাখা। এই করায়ত্ত রাখার জন্য সাধারণ জনগণের কথা কখনোই পশ্চিমা বিশ্ব ভাবেনি এবং তারা চেয়েছে শাসক গোষ্ঠীগুলো যাতে পশ্চিমা বিশ্বের যেই ইন্টারেস্ট রয়েছে সেটা রক্ষা করে যায়। এই যখন অবস্থা, তখন আমরা দেখি যে একটা সময় ট্রেডের বিষয়ে যদি আসি, ট্রেডের বিষয়ে মূলত আফ্রিকা হয়ে এশিয়াতে বিভিন্ন ধরনের পণ্য কিন্তু ইউরোপের রপ্তানি করতে হতো। এই যখন অবস্থা, তখন দেখা যায় যে এই রপ্তানির ক্ষেত্রে তারা যেই দীর্ঘ সময় এবং অর্থ ব্যয় হতো, এই কারণে তারা মিশরে মেডিটেরিয়ান সি এবং রেড সির মাধ্যমে সুয়েজ ক্যানেল তৈরি করে। এই সুয়েজ ক্যানেলের করার তৈরি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ বিগ্রহ এই অঞ্চলে হয়েছে। আমরা জানি যে মিশরের যে নাসের জামাল আব্দেল নাসের, তিনি এক সময় এই সুয়েজ ক্যানেলকে কেন্দ্র করে 1956 দিকে বিভিন্ন ধরনের যুদ্ধে জড়িয়ে পড়েন। তো এই যখন অবস্থা, তারপরে হুরমুজ প্রণালী তো রয়েছে যেখানে পৃথিবীর প্রায় 20 ভাগেরও বেশি তেল এই পথ দিয়ে রপ্তানি হয় এবং ইরানের সম্পূর্ণ করায়ত্ত রয়েছে এই অঞ্চলটির উপর। এছাড়াও আমরা যদি দেখতে চাই যে এই তেলের খোঁজের কারণে বিভিন্ন ধরনের করায়ত্তের কারণে এই অঞ্চলকে পশ্চিমা শক্তি সবসময় নিজের অধীনে রাখতে চেয়েছে। রাজতন্ত্রের উত্থান হয়েছে এবং সাধারণ জনগণ বা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি ভ্রুকুটি প্রদর্শন করা হয়েছে। আমরা জানি যে লেবাননেও একটা সময় কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বেশি ছিল, কিন্তু যখন আরব ইসরায়েল যুদ্ধের সময় প্রচুর ফিলিস্তিনি সেখানে কিন্তু আবাস গড়ে। এই আবাস গড়ার কারণে যেটা হয় যে সেখানে খ্রিস্টান এবং মুসলমানদের ধর্মীয় জায়গায় বা সংখ্যা জায়গায় একটা ভারসাম্য চলে আসে। ভারসাম্য আসার পরেও কিন্তু সেখানে বিভিন্ন ধরনের গোলযোগ দেখা গেছে। আমরা ইরাককে দেখেছি যে এই ইরাকের একটা অংশ একসময় কুয়েত ছিল, কিন্তু পশ্চিমা শক্তিগুলোর সহায়তা নিয়ে কুয়েত এক সময় পৃথক হয় এবং এই পৃথক হওয়ার পরেও কিন্তু সেখানে ইরাক কুয়েত যুদ্ধের মতো অবস্থা আমরা দেখেছি। ইরাক ইরান যুদ্ধের কথা তো আমরা সবাই জানি, প্রায় 8 বছরেরও অধিককাল এই যুদ্ধ চলেছে এবং এই যুদ্ধের কারণে সেই অঞ্চলের একটা অস্থিতিশীলতা কিন্তু দীর্ঘদিন বিরাজ করেছে। এই যখন সার্বিক পরিস্থিতি, তখন আমরা দেখেছি যে এই যে ধীরে ধীরে ব্রিটেন, আমরা যদি বলি প্রাথমিকভাবে ইউ এর কথা, তারপরে একটা সময় সিরিয়া রাশিয়ার কথা, এই যে করায়ত্ত হওয়া এবং রাজতন্ত্রের উপর তাদের যেই প্রভাব, এটার কারণেই কিন্তু মধ্যপ্রাচ্যে তারা চেয়েছে এই ধরনের সমস্যাগুলোকে জিয়ে রাখতে। ইসরায়েল যখন 1948 সালে ইসরায়েলের জন্ম নেয় মূলত মুসলিম ভূখণ্ডকে কেন্দ্র করে, এবং সেখানে দেখা যায় যে মুসলমানদের সংখ্যাধিক্য থাকলেও বেশিরভাগ ভূমি কিন্তু ইসরায়েলকে দিয়ে দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে ইসরায়েল ইউএসএ সহ শক্তিধর রাষ্ট্রগুলোর সহায়তা নিয়ে বারংবার কিন্তু এই অঞ্চলের মানুষের উপর আঘাত এনেছে। আমরা জানি যে ইসরায়েল এখানে তাদের যেই শক্তিমত্তা সেটা বারংবার প্রদর্শন করেছে পশ্চিমা বিশ্বের সহায়তা নিয়ে, এবং যুদ্ধ বিগ্রহের জায়গাটা সবসময় কিন্তু জিয়ে রেখেছে। এই তাবৎ পরিস্থিতিতে সার্বিক এই বিশ্লেষণে যদি মধ্যপ্রাচ্যের জনমানুষের কথা না ভাবা হয়, শুধুমাত্র রাজতান্ত্রিক ব্যবস্থাকে পশ্চিমা বিশ্ব তাদের স্বার্থে জিয়ে রাখে, তাহলে এই অবস্থা খুব সহজে পরাহূত করা যাবে বা এই অবস্থার পরিবর্তন হবে বলে মনে হয় না। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।